ইউরোপের ইতিহাসের কথা বললেই একটা শব্দ কিন্তু ঘুরে ফিরে আসেই, অন্ধকার যুগ বা ডার্ক এজেস। কিন্তু এই নামটা শুনলে আমাদের যা যা মনে হয়, আসল গল্পটা কি আসলেই সেরকম, নাকি এর পেছনে আরও অনেক কিছু লুকিয়ে আছে যা আমরা হয়তো জানিই না? চলুন আজ সেই না বলা কথাগুলোই একটু খুঁজে দেখি। আচ্ছা, অন্ধকার যুগ, এই দুটো শব্দ শুনলে ঠিক কী ছবি ভেসে ওঠে বলুন তো? একটু ভাবলেই দেখবেন মনে হয় যেন চারদিকে শুধু হতাশা, তাই না? মানে ছবিগুলো একদমই উজ্জ্বল কিছু নয়। ঠিক ধরেছেন। মহামারী, লাগাতার যুদ্ধ, জ্ঞানবিজ্ঞানের কোনো চিহ্ন নেই। চারদিকে শুধু কুসংস্কার। মনে হয় যেন এটাই পুরো যুগের একমাত্র পরিচয়। আর আমরাও তো এটাই সত্যি বলে জেনে এসেছি, তাই না? কিন্তু ইতিহাস কি আসলেই এতটা সাদাকালো হতে পারে? তো আজ আমরা ঠিক কি বিষয় নিয়ে কথা বলবো? প্রথমে দেখব এই যে অন্ধকারের ধারণাটা, এটা কেন এত জনপ্রিয়। তারপর ডুব দেব সেই সময়ের জ্ঞানবিজ্ঞান আর সাধারণ মানুষের জীবনের খুঁটিনাটিতে। আর হ্যাঁ, এমন কিছু উদ্ভাবনের কথা বলবো যা শুনলে অবাক হতে হয়। সবশেষে দেখব এই পুরো যুগটাকে কি অন্যভাবেও দেখা সম্ভব। চলুন তাহলে শুরু করা যাক অন্ধকারের এই প্রচলিত ধারণাটা দিয়েই, মানে যে গল্পটা আমরা সবাই শুনে বড় হয়েছি। এটা তো ঠিক যে এই হতাশাজনক ছবিটা সবচেয়ে বেশি পরিচিত, কিন্তু প্রশ্ন হলো এই ধারণাটা তৈরি হলো কিভাবে। তো আসল প্রশ্নটা হলো, জ্ঞানের আলো কি সত্যি পুরোপুরি নিভে গিয়েছিল? যুগটা কি এতটাই অন্ধকার ছিল, নাকি সেই অন্ধকারের মধ্যেও কোথাও না কোথাও প্রদীপের শিখা টিমটিম করে জ্বলছিল? একটা ধারণা আছে যে সেই সময় নাকি পুরনো সব জ্ঞান হারিয়ে গিয়েছিল, সবাই সব ভুলে গিয়েছিল। কিন্তু সত্যিটা হলো ঠিক তার উল্টো। ভাবুন তো, চারদিকে যখন ঝড়ের মতো সব ভেঙে পড়ছে, তখন কিছু মানুষ মঠের ভেতরে বসে প্রদীপের আলোয় সযত্নে একটার পর একটা প্রাচীন পুঁথি নকল করে চলেছেন। এই সন্ন্যাসীরাই কিন্তু গ্রিক আর রোমানদের জ্ঞানভাণ্ডারকে বাঁচিয়ে রেখেছিলেন, না হলে তো ওগুলো চিরদিনের মতো হারিয়েই যেত। আর শুধু পুঁথি বাঁচানোই নয়, আরও অবাক করা ব্যাপার আছে। আমরা যেটাকে অন্ধকার যুগ বলি, ঠিক সেই সময় কিন্তু জন্ম নিচ্ছিল আজকের পৃথিবীর সেরা সব বিশ্ববিদ্যালয়গুলো। বোলোনিয়া, অক্সফোর্ড, প্যারিস, কেমব্রিজ। ভাবা যায়, প্রাতিষ্ঠানিক জ্ঞানচর্চার যে শক্ত ভিত্তি, সেটা কিন্তু তখনই তৈরি হচ্ছিল। এই নতুন বিশ্ববিদ্যালয়গুলোতে আবার একটা দারুণ ব্যাপার চালু হলো, যেটাকে বলা হয় স্কলাস্টিসিজম। নামটা একটু খটমট লাগতে পারে, কিন্তু ব্যাপারটা বেশ সহজ। এটা ছিল আসলে যুক্তি দিয়ে বিশ্বাসকে বোঝার একটা চেষ্টা। মানে কোনো কিছু শুধু মেনে নেওয়া নয়, বরং সেটা নিয়ে কঠোর তর্কবিতর্ক করা, প্রশ্ন করা, বিশ্লেষণ করা। সোজা কথায় জটিল চিন্তাভাবনার চর্চা তখন পুরো দমে চলছিল। আচ্ছা, বড় বড় জ্ঞানীদের কথা তো হলো, কিন্তু সাধারণ মানুষ যারা মাঠে কাজ করত, গ্রামে থাকত, তাদের জীবনটা কেমন ছিল? প্রচলিত ধারণা অনুযায়ী তো তাদের জীবন মানেই ছিল শুধু বর্বরতা আর কষ্ট, কিন্তু আসলে কি তাই? এখানেও কিন্তু গল্পটা একদম অন্যরকম। যেমন ভাবা হয় সমাজটা ছিল আইনহীন, নৈরাজ্য চলছিল। আসলে কিন্তু তা নয়, বরং বেশ জটিল একটা সামন্ততান্ত্রিক ব্যবস্থা আর আইনকানুন ছিল। আবার বলা হয় মানুষ একা একা ভয়ে ভয়ে থাকত, কিন্তু সত্যিটা হলো গ্রামের মানুষের মধ্যে বন্ধন ছিল খুব শক্তিশালী, নানা রকম উৎসব ঐতিহ্য ছিল। আর সবচেয়ে অবাক করা ব্যাপার, স্বাস্থ্য নিয়ে ভাবা হতো না বলা হলেও সেই সময়েই কিন্তু হাসপাতাল আর ভেষজ চিকিৎসার ধারণাগুলো আস্তে আস্তে গড়ে উঠছিল। ঐতিহাসিক মরিস বিশপের একটা কথা আছে, যা পুরো ব্যাপারটা পরিষ্কার করে দেয়। উনি বলেছেন, মধ্যযুগ কোনো থেমে থাকা জলাশয়ের মতো ছিল না, বরং এটা এমন একটা সমাজ ছিল যেটা একটা একদম নতুন এবং মৌলিক সভ্যতা তৈরি করতে ব্যস্ত ছিল। কি দারুণ কথা, তাই না? এটা কোনো শেষ নয়, বরং একটা নতুন শুরু। আচ্ছা, জ্ঞান, বিজ্ঞান, সমাজ এসব তো গেল, কিন্তু টেকনোলজি বা উদ্ভাবনের কি খবর? এই দিকটা দেখলে হয়তো সবচেয়ে বেশি অবাক হতে হবে। বলা হয় এই 1000 বছরে নাকি কোনো নতুন আবিষ্কারই হয়নি, সব কিছুই থেমেছিল। কিন্তু সত্যিটা হলো, এই সময়ে এমন সব যুগান্তকারী আবিষ্কার হয়েছিল যেগুলো ছাড়া আজকের আধুনিক বিশ্বকে ভাবাই যায় না। একটা উদাহরণ দিই, কৃষিকাজ। দুটো জিনিস পুরো খেলাটা পাল্টে দিয়েছিল। এক, ভারী লাঙ্গল, যা দিয়ে ইউরোপের শক্ত মাটি চাষ করা সম্ভব হলো। আর দুই, 3 ক্ষেত্র ফসল চাষের পদ্ধতি, যাতে জমির উর্বরতা নষ্ট না করেও অনেক বেশি ফসল ফলানো যেত। এর ফল কি হলো? সোজা হিসেব, বেশি খাবার মানে বেশি মানুষ, আর ইউরোপের জনসংখ্যা বাড়তে শুরু করল হু হু করে। ভবিষ্যতের যত অগ্রগতি, তার ভিত কিন্তু এখানেই তৈরি হয়েছিল। আর তালিকাটা এখানেই শেষ নয়। লোহা গলানোর জন্য উন্নত চুল্লি বা ব্লাস্ট ফার্নেস, ভাবুন তো, প্রথম মেকানিক্যাল ঘড়ি, যা দিয়ে মানুষ প্রথমবার সঠিকভাবে সময় মাপতে শিখল। এমনকি আমাদের সবার পরিচিত চশমা, সেইটার আবিষ্কারও কিন্তু এই তথাকথিত অন্ধকার যুগেই হয়েছিল। ছাপাখানার ভিত্তিও কিন্তু এখানেই তৈরি হতে শুরু করে।
তো এত কিছু জানার পর অন্ধকার যুগ নিয়ে আমাদের পুরনো ধারণাটা কি একটু নড়ে গেল? মনে হচ্ছে না যে গল্পটা আমরা জানতাম সেটা আসলে পুরোটা নয়? চলুন সবটা মিলিয়ে এবার একটা সিদ্ধান্তে আসা যাক। তাহলে মূল কথাটা কি দাঁড়ালো? অন্ধকার যুগ আসলে কোনো কিছুর শেষ ছিল না, এটা ছিল একটা সেতুর মতো। একদিকে রোমান সাম্রাজ্যের পতন, অন্যদিকে রেনেসাঁর আলো। মাঝখানের এই সময়টা ছিল রূপান্তরের, মানে একটা পুরনো সভ্যতা ভেঙে গিয়ে তার ছাই থেকে একটা সম্পূর্ণ নতুন সভ্যতা ডানা মেলছিল। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? অন্ধকার যুগ এই নামটা কিন্তু ওই সময়ের মানুষ নিজেরা দেয়নি। এই নামটা দিয়েছেন অনেক পরের যুগের মানুষেরা, বিশেষ করে রেনেসাঁ পণ্ডিতরা। কেন? কারণ তারা নিজেদের সময়টাকে অনেক বেশি জ্ঞানী, অনেক বেশি আলোকিত প্রমাণ করতে চেয়েছিলেন, আর সেটা করতে গিয়ে আগের পুরো যুগটাকেই তারা অন্ধকার বলে দাগিয়ে দিয়েছেন। এটা আসলে একটা মার্কেটিং স্ট্র্যাটেজির মতো, তাই না? নিজেদের বড় দেখাতে গিয়ে অন্যকে ছোট করা। শেষ করার আগে শুধু একটা প্রশ্ন। ইতিহাসের এত পরিচিত, এত বহুল প্রচলিত একটা অধ্যায়কে যদি আমরা এতদিন ধরে ভুল জেনে থাকি, তাহলে একটু ভেবে দেখুন তো, এমন আরও কত প্রতিষ্ঠিত সত্য আছে যা আসলে অন্যরকম হতে পারে? কোন কোন গল্পগুলোকে আমাদের নতুন করে প্রশ্ন করা উচিত?